30তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে কলকাতায় যখন সাজো সাজো রব, ঠিক সেই সময় পরিচালকদের অ্যাসোসিয়েশন ঘোষণা করেছেন যে তারা টেকনিশিয়ান ও ওয়ার্কারদের যে ফেডারেশন তার বিরুদ্ধে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারস্থ হচ্ছেন। কেন এখন এই সময়ে এইরকম একটা সিদ্ধান্ত তার নিতে হলো সেটা আমরা জানবার চেষ্টা করব চিত্র পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরীর কাছ থেকে। ইন্দ্রনীল, বেশ কয়েক মাস ধরে টালিগঞ্জ স্টুডিও পাড়ায় একটা সমস্যা হচ্ছিল পরিচালকদের সঙ্গে, প্রযোজকদের সঙ্গে, টেকনিশিয়ানদের। এটা আমরা শুনেছিলাম, তখন একটা কর্মবিরতি হয়েছিল, পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে বয়কট করছিলেন ফেডারেশন, এবং ফেডারেশনের এই ধরনের পদক্ষেপ তার বিরুদ্ধে আপনারা কর্মবিরতি করছিলেন। তারপরে মুখ্যমন্ত্রীর কাছে গৌতম ঘোষ, প্রসেনজিৎ এরা গেলেন এবং মুখ্যমন্ত্রী একটা কমিটি তৈরি করে দিলেন এবং বললেন যে আমরা ধরে নিলাম সমস্যাটা মিটে গেছে। কিন্তু সমস্যা যে মেটেনি সেটা বোঝা গেল আপনাদের সিদ্ধান্তেই। কি হলো? আচ্ছা, প্রথমে একটা জিনিস পরিষ্কার করি, এটা টেকনিশিয়ানদের বিরুদ্ধে আমরা যাচ্ছি এরকম নয়। কিন্তু আমরা কমপ্লেনটা করেছি কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে, কিন্তু সেটা করেছে ফেডারেশনের বিরুদ্ধে। ফেডারেশনের একটা আমব্রেলা বডি যার সঙ্গে সমস্ত গিল্ড অ্যাফিলিয়েটেড, এমনকি আমরাও অ্যাফিলিয়েটেড। হ্যাঁ, তো এটা টেকনিশিয়ানদের বিরুদ্ধে নয়, এটা ফেডারেশনের কি বলবো, কতিপয় মানুষ হয়তো তারা যারা যেভাবে কিছু নিয়ম টালিগঞ্জে চাপিয়ে দিচ্ছেন শব্দটা ভুল, এটা অনেকদিন ধরেই হয়ে আসছে, বহুদিন ধরে হয়ে আসছে। এবং এটা ঘটনা যে পরিচালকরা নিজেদের দ্বীপে বাস করেন, কারণ এটা খুব সহজ জীবন নয়, প্রত্যেকেই কাজ খুঁজতে হয়, কেউ তো চাকরি করে না। তো তার ফলে সবাই তাদের পেশাগত এর মধ্যে থাকেন এবং ব্যস্ততাও থাকে, কাজে পরিচালকরা কোনোদিন একত্র হননি। বেনিয়ম আজকের বেনিয়ম তা নয়, বেনিয়ম বহুদিনের বেনিয়ম এবং অনেক দিন ধরে এটা বাড়তে গেছে আর কি। রাহুল মুখোপাধ্যায়ের ঘটনাটা ওয়াজ আ ফ্ল্যাশ পয়েন্ট। হ্যাঁ, সেই ফ্ল্যাশ পয়েন্টের আমি ইতিহাসে যেতে চাই না, অনেকেই জানেন, যারা জানেন না তারা দেখে নিতে পারেন। এখন রাহুল মুখোপাধ্যায়ের ঘটনাটা একটা কি বলবো, এই মুহূর্তে আমাদের আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু নয় এবং একেবারে সেই অর্থে রেলিভেন্টও নয়। রাহুল মুখোপাধ্যায়ের ঘটনাতে যে কর্মবিরতি আমরা ডাকি, তার কারণ হচ্ছে ফেডারেশন একতরফাভাবে ঘোষণা করে যে তারা রাহুল মুখোপাধ্যায়কে ডিরেক্টর বলে মানছে না। কেন না, তিনি তাদের পারমিশন না নিয়ে বাংলাদেশে শুটিং করেছেন। এই গোটা ব্যাপারটাই আমাদের কাছে এত আজগুবি লেগেছিল এবং এটা রাহুল ব্যক্তির কোনো বিষয় নয়, এটা কোনো একজন ডিরেক্টর সম্বন্ধে ফেডারেশন যে এই ধরনের একটা ফতোয়া দিতে পারে এবং তার ফলে তারা মানে টেকনিশিয়ানদের বাধ্য করে কাজে না যেতে, সেই সূত্রে কর্মবিরতির ডাক আমরা দিই। তারপরে এটাও বলা প্রয়োজন যে যারা গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে তারা কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে গেছিলেন, তারা কিন্তু আন্দোলনের তরফে তাদেরকে পাঠানো হয়নি, এই কথাটা বলে দেওয়া বিশেষভাবে জরুরি। হ্যাঁ, কিন্তু তারা সিনিয়র এবং মুখ্যমন্ত্রী তাদের ডেকেছেন এবং তাদের সঙ্গে কথা বলেছেন, তাদেরকে আশ্বস্ত করেছেন যে একটা কমিটি করে যে সমস্ত সমস্যাগুলো ইন্ডাস্ট্রিতে আছে সেইগুলোর পর্যালোচনা হবে, একটা হাই পাওয়ার কমিটি হবে, ইত্যাদি ইত্যাদি। তো 3 মাস টাইম দেওয়া হয়েছিল, 4 মাস ওভার হয়ে গেছে। কোনো কমিটির কাজ তো ছেড়ে দিন, কমিটি তো নোটিফাইডই হয়নি। তো এরপরে একটা মানে আমরা কি করতে পারি, কারণ আমাদের যে মূল গল্পটা, হ্যাঁ, এই রাহুল মুখোপাধ্যায়ের ঘটনাটা এখন অনেকটা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এই সূত্রে আমরা একত্র হয়েছি এবং বহুদিন ইন্ডিভিজুয়ালি আমরা যা যা ভাবছিলাম সেটা যখন একত্রে আমরা কথা বলা শুরু করলাম, তখন দেখলাম যে প্রত্যেকে ভুক্তভোগী। এবং শুধু আমরা ভুক্তভোগী মানে ডিরেক্টররা ভুক্তভোগী, ক্যামেরাম্যানরা ভুক্তভোগী তা নয়, মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ভুক্তভোগী, টেকনিশিয়ানরা সবচেয়ে বেশি ভুক্তভোগী। তারা ভয়ে মুখ খুলতে পারে না, সেটা আলাদা বিষয়। এই যে দেখানো হয় না যে আমাদের সঙ্গে টেকনিশিয়ান বলছে, এইটা একেবারে ভয়ের চোটে তারা চুপ করে আছে। কারণ সেদিনকেই আমার একজন খুবই ঘনিষ্ঠ কর্মী, তিনি একটা রাফ এস্টিমেট করছিলেন সিরিয়াল, সবচেয়ে বড় এমপ্লয়মেন্ট তো সিরিয়াল থেকে আসে আর বাংলা ছবি থেকে আসে। বাংলা ছবি গত বছর 137 থেকে এবারে 137 থেকে 38টা 37টায় নেমে গেছে।
100টা ছবি কমে গেছে, ওটিটির কাজ কমে গেছে, চোরকি কাজ করতে এসেছিল তাড়িয়ে দেওয়া হয়েছে, এমন সমস্ত রেটের ফাঁদে ফেলে রাখা হয়েছে যে দিল্লি বম্বে থেকে কেউ কাজ করতে আসবে না, কারণ এলেই তাদের দুগুণ রেট দিতে হবে। বিদেশি ছবি বা অন্য কোনো ভাষার ছবি, মানে ভারতীয় ভাষা নয় এরকম কোনো ভাষার ছবি করতে গেলে 3-4 গুণ রেট দিতে হবে। আচ্ছা, এইটা এইরকম জায়গায় এসে দাঁড়ালো ঠিক কবে থেকে? কারণ এত পরিচালক, এত বড় বড় পরিচালক এখানে কাজ করেছেন, কখনো এই রকম একটা পরিস্থিতির কথা কিন্তু আমরা শুনিনি। মানে আমি আপনাকে একটা ছোট্ট মানে উদাহরণ দিতে পারি, যে তরুণ মজুমদারের একটা ইন্টারভিউ শুনছিলাম 2021-এ দেওয়া। তিনি যখন কাজ করতে শুরু করেন স্টুডিও পাড়াতে, তিনি কিছুই জানতেন না, তার উৎসাহ থেকে তিনি সহযোগী হিসেবে, সহকারী হিসেবে কাজ শুরু করেন। তখনও বলা হয় যে তিনি যেহেতু কোনো গিল্ডের সদস্য নন, তিনি এভাবে কাজ করতে পারবেন না, সুতরাং তিনি কিন্তু আর ওই কাজটা করতে পারেননি। তার মানে এই গিল্ডের মেম্বার না হলে পরে এখানে স্টুডিওতে কাজ করা যাবে না, এটা তো নতুন নিয়ম নয়, এটা হলিউডেও আছে। মানে এটা তো সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রিতেই আছে, নেই কি? মানে আমরা যদি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি ধরি, মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি ধরি, কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি ধরি, তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি ধরি, সব জায়গাতেই। আমি একটু বোঝাই, বাংলাতে অনেকগুলো নিয়ম আগে থেকে চালু ছিল। যেমন গিল্ডের মেম্বার ছাড়া কাজ করতে পারবেন না, এই নিয়মটা পুরনো। যেমন হিন্দি ছবি হলে দুগুণ রেট দিতে হবে ছিল, যেমন বিজ্ঞাপনের জন্য দুগুণ রেট দিতে হবে ছিল। কথা হচ্ছে যে দুটো ঘটনা ঘটেছে, একটা হচ্ছে যে এই নিয়মগুলোর ইমপ্লিমেন্টেশনের জায়গা, নিয়ম থাকা, এগুলো তো কোনোটাই নিয়ম না, এগুলো সব মৌখিক আন্ডারস্ট্যান্ডিং। এই আন্ডারস্ট্যান্ডিংটা যখন একদম কি বলবো, মানে আমার শব্দটা ব্যবহার করতে একটু খারাপ লাগছে, কিন্তু গাইড জোরে ইমপ্লিমেন্ট করা হয়, মানে কি হয়, মানে জবরদস্তি যাকে বলে। একদম। কারণ ধরুন বিজ্ঞাপনের রেট দুগুণ কেন ধরে নেওয়া হয়, বিজ্ঞাপনের বাজেট বেশি। এই কথাটা কিন্তু পুরোটা সত্যি নয়। প্রচুর কম বাজেটের বিজ্ঞাপন, শয়ে কম বাজেটের বিজ্ঞাপন হয়। এখন বিজ্ঞাপনের বাজেট অনেক কমে গেছে, তার কারণ এখন বিজ্ঞাপন ইউটিউবের জন্য বানানো হয়। কোনো কোম্পানি আর ওই রকম বাজেটের বিজ্ঞাপন এখন আর করেন না। তো আগে যেটা ছিল সেটা হচ্ছে একটা নেগোসিয়েশনের জায়গা ছিল, সেই নেগোসিয়েশনের জায়গাটা সম্পূর্ণ চলে গেছে। এটা 1 নম্বর। কবে থেকে? এই 2011-এর পর আস্তে 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 এই যারা এখন এটার দায়িত্বে নিয়েছেন, দখলে আছেন, মানে একদম স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই। হ্যাঁ, আমি একদম পরিষ্কার জানতে চাইছি আপনার কাছে, রাজ্যের শাসক দল যেভাবে হস্তক্ষেপ করছে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেইটাই কি মূল সমস্যার কারণ? সেটা মূল সমস্যার কারণ নয়, তার এই কারণেই যে মানে এই পার্টিকুলার প্রবলেমটার ক্ষেত্রে তার কারণটা হচ্ছে যে আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে সারা ভারতবর্ষে যে নিয়ম লাগু আছে এবং যা সংবিধান স্বীকৃত তাকে তুমি লাগু করো। হ্যাঁ, আমরা ডিএইআই হিসেবে, কারণ আমি এখানে না বক্তব্যটা রাখছি ইন্দ্রনীল রায়চৌধুরী হিসেবে নয়, মূলত যেহেতু আন্দোলনটা আমাদের সবার, আমি ইন্ডিভিজুয়াল বক্তব্য এখানে রাখবো না। আমি এখানে বক্তব্যটা রাখবোই কিন্তু হচ্ছে আমাদের সংগঠনের যে মানে মনোভাব তার পক্ষ থেকে। তো আমাদের দাবিটা খুব পরিষ্কার, দাবিটা হচ্ছে যে নিয়মগুলোকে রেশনালাইজ করো, নিয়মগুলোকে কাজ ফ্রেন্ডলি করো, এবং ভারতবর্ষের সমস্ত ইন্ডাস্ট্রিতে যে নিয়মগুলো চালু আছে সেই নিয়মগুলোকে চালু রাখো। এই যে আপনি বললেন না গিল্ডের সদস্য ছাড়া কাজ করতে পারবেন না, এটা ভারতবর্ষে আর কোথাও লাগু নেই। কারণ হচ্ছে এটা একদম ফান্ডামেন্টাল রাইট টু ওয়ার্কের পরিপন্থী। মানে ভারতবর্ষের কোনো প্রতিষ্ঠান কোথাও ট্রেড ইউনিয়নের সদস্য না হলে কাজ করা যাবে না, এটা বলা বাধ্য করতে পারে না, করতে পারে না। এখানে তো এটা বহু বছর ধরে হয়ে এসেছে, মানে আজকেই যে প্রথম হচ্ছে তা তো নয়, এটা তো মানুষ মেনে নিয়েছেন এবং সেভাবেই না, এটা আমি পুরো সিস্টেমটা তো এইভাবেই চালু হয়ে গেছে। টেকনিশিয়ানদের একটা স্বার্থ প্রোটেক্ট করার জন্য এটা চালু করা হয়েছিল, ইনিশিয়াল উদ্দেশ্যটা তাই ছিল যে ওরাও তো কাজ করবে, তো যে কেউ এসে যদি কাজ করে তাহলে ওরা কাজ পাবে কোথায়, এইটা ছিল অরিজিনাল উদ্দেশ্য। হ্যাঁ, জিনিসটাকে একটু প্রোটেক্টেড রাখা, একটু সিস্টেম্যাটিক রাখা, কিন্তু কাজটা বেআইনি, এটাও বলতে হবে, কাজটা আইনি নয়, কিন্তু প্রোটেক্ট করার একটা টেন্ডেন্সি ছিল। এবার যেটা ছিল একটা হচ্ছে টেকনিশিয়ানদের সংখ্যা অনেক কম ছিল, ঠিক আছে, তার ফলে এটা নিয়ে এত সমস্যা হতো না। 2, ফিল্ম বানাতে অত লোক যেত না। কিন্তু তখন পরিচালকরা তাদের পছন্দ মতো যাদেরকে তারা মনে করছেন যে এই থাকলে আমার সুবিধা হবে, নিতে পারতেন।
এখন আপনারা পারেন না? এটা না, নির্ভর করে যাদের, এটা পুরোটাই যেহেতু গায়ের জোরের ব্যাপার, যাদের উপর গায়ের জোরি করতে পারে তারা উপরে গায়ের জোরি করে। কিছু কিছু ক্ষেত্রে নিয়ম সবার ক্ষেত্রে প্রযোজ্য। যেমন ধরুন আমি একটা ছোট যদি রাস্তার একটা শর্ট হেঁটে যাই, যেখানে একটা লোক রাস্তা ক্রস করছে, এই শর্টটা নেওয়ার জন্য আমার ইউনিটে বড় জোর 5-6 জন 7 জন লাগবে। বিশেষ করে সেই তারকা না হয়তো 5-6 জনের মধ্যে আরামসে হয়ে যাবে। তো আমাকে সেরকম 70 জনের ইউনিট নিতে হবে। এইগুলো কোনোদিন ছিল না। মানে আগে ছিল কি, আগে একটা প্রোটেকশনিজমের প্রবণতা ছিল, কিন্তু তার সঙ্গে কমন সেন্স কাজ করতো। কারণ তখন যে মুহূর্তে আমি প্রযোজক বা পরিচালক বলতো যে দেখো ভাই আমি একটা রাস্তার শট নেবো, তার জন্য আমি 70 জনকে নেবো, তখন সঙ্গে সঙ্গে উল্টো দিকের লোকটা, কারণ এরা কেউ তখন রাজনৈতিক ছিলেন না, তারা তখন বুঝতে পারতেন যে না না না, এটা তো একটা কি বলবো পয়েন্টলেস কথা হচ্ছে, এটা এই গাজওয়ারিটা আমরা করবো না। কারণ তখন যারা ছিলেন, এটাও খুব ইম্পর্টেন্ট, গিল্ড যারা চালাতেন তারা সবাই চলচ্চিত্রের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত মানুষ ছিলেন। প্রাইমারি প্রবলেম হচ্ছে যে যিনি যে গোষ্ঠী এই মুহূর্তে ফেডারেশন চালাচ্ছেন তাদের সঙ্গে দূর দূরান্ত চলচ্চিত্রের কোনো সম্পর্ক নেই, কাজে তারা এটাকে একটা দখলদারির জায়গা বলেই দেখে। কিন্তু এর জন্য তো টেকনিশিয়ানদেরও ক্ষতি হচ্ছে, তাদের রুজি রোজগারে টান পড়ছে। তাহলে কি কতিপয় নেতা তারা পুরো বিষয়টাকে এমন ভাবেই কুক্ষিগত করে রেখেছেন যে আপনাদের বাধ্য হতে হলো কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে যেতে? মানে ধরুন দাবি করা হয় যে টোটাল গিল্ডের সংখ্যা যা রয়েছে 26টা, তার সদস্য সংখ্যা মিলে প্রায় 7-8 হাজার জন সদস্য আছে, যেটা আগে অনেক কম ছিল এই আমলে, মানে সম্প্রতি সেটা অনেক বেড়েছে। এবং সেটাও আমরা জানি যে একটা বিশাল সংখ্যক আনট্রেন্ড লোকজনকে নিয়ে আসা হয়েছে জাস্ট জিনিসটাকে ভারী করার জন্য। আর সবসময় যা হয় যে একটা লোকের এমপ্লয়মেন্ট জেনারেট করার রাজনৈতিক কিছু দায়িত্ব থাকে, কারিগরের ভিড়িয়ে দেওয়া হয়। আচ্ছা, তাহলে বলছেন যে সিরিয়াল বা ওটিটির ক্ষেত্রে অত সমস্যা হচ্ছে না যতটা সিনেমার ক্ষেত্রে হচ্ছে? আমি বলে দিচ্ছি, সিরিয়াল কমে গেছে 42-44 থেকে 30-এর নিচে নেমে এসছে। ওটিটি তো কমে গেছে, অবশ্যই কমে গেছে, কারণ ওটিটিতে যেটা বললাম গতকাল আমরা একটা ডিসকাস করছিলাম যে এই যে 14 ঘন্টার রুলটা চাপিয়ে দিয়েছে, টেলিভিশনের রুলটাকে জোর করে ওখানে চাপিয়ে দিয়েছে। সেই 14 ঘন্টার রুলটার ফলে যেটা হচ্ছে ওটিটির বাজেট বেড়ে যাচ্ছে। 14 ঘন্টার রুলটা হচ্ছে এটা সিরিয়ালের জন্য বানানো হয়েছিল, এবং সিরিয়ালের নিরিখে এই রুলটা ন্যায্য। ইনিশিয়াল লজিকটা হচ্ছে যে যেহেতু প্রায় মাসে 26-27 দিন ওরা শুট করে এবং সারা বছর ধরে করে, কাজেই কলাকুশলীদের এবং অভিনেতাদের সবার বিশ্রাম দরকার। তো সেই কারণে 14 ঘন্টার বেশি করলে সেটা অমানসিক হয়ে যায়, এটা একদম কারেক্ট জায়গা। কিন্তু সিরিয়ালের ক্ষেত্রে এটাই হয় যে সিনেমার সঙ্গে যুক্ত না হলে যে গন্ডগোলটা হয়, যে আপনি 14টা চাপিয়ে দিয়ে বললেন রাত্রির 9:30টার পরে শুট করা যাবে না, 10টার পরে শুট করা যাবে না। আচ্ছা, একটা সিরিয়ালে যদি মাঝরাতে কোনো দৃশ্য থাকে সে শুট করবে কি করে? মানে নিয়ম থাকা ভালো, নিয়মটা যদি গাইডলাইন হিসেবে থাকে তাহলে ভালো, কিন্তু নিয়মটা যদি অযৌক্তিক যে বানাচ্ছে সে যদি কিছু না বুঝে বানায়, শুধু ক্ষমতার বলে বানায়, তার ফলে কি হয়েছে সিরিয়ালদের এখন অনুমতি নিতে হয়। এইটা জীবনে কোনোদিন হচ্ছিল না, এই সম্পর্কই ছিল না, তখন জানিয়ে দেওয়া হতো এবং স্বাভাবিকভাবে ফেডারেশন বুঝতো সেটা, কারণ তারা ছবির লোক। এখন যেটা হয়েছে নিয়মটা চাপিয়ে দিয়েছে, একই নিয়ম ওরা ওটিটিতে চাপিয়েছে যে 14 ঘন্টার বেশি শুট করা যাবে না। কি লজিক? না ওটা সিরিয়াল, ওই এপিসোড শব্দটা শুধু দেখতে পাচ্ছে, মানে এটা আপনি বুঝতে পারবেন এটা ওই সেই লোকই করে যার কোনো বিন্দু বিসর্গ ধারণা নেই বিষয়টা সম্বন্ধে। মানে সিরিয়ালে এপিসোড আছে, ওটিটিতে এপিসোড আছে, অতএব সিরিয়াল ইকুয়াল টু ওটিটি। মূল লজিকটাই ভুলে গেল যে সিরিয়ালের শুটিং হয় সারা বছর 365 দিন, আর ওটিটি শুট হয় খুব বেশি হলে 14 থেকে 25 দিন। যারা এইগুলো নিয়ে মানে নিয়ম বানাচ্ছেন নিজেদের ইচ্ছা মতো এবং বানিয়ে জাস্ট মুখে মুখে জানিয়ে দিচ্ছেন, ওরা সইও করছেন না, কারণ ওরা নিজেরা জানেন যে এই সইটা করলে ওরা আইনগতভাবে বিপদে পড়বেন। মানে আপনাদের যে সাংবাদিক সম্মেলন হয়েছিল তাতে আপনারা বলছিলেন যে কোনো মৌ বলে যেগুলো আছে সেগুলো কোনোটাই স্বাক্ষরিত মৌ নয়, না ওরা স্বাক্ষর করে, তার কারণ আইনত সেগুলো করা যায় না। ওরা জানে, কারণ ওরা তো রুলিংটার কথা জানে। আমরা কম্পিটিশন কমিশনের কাছে যে গেছি, সেই কম্পিটিশন কমিশনের রুলিং এর সম্বন্ধে ওরা অবহিত, ওরা জানে যে এটা সই করলে ওরা বিপদে পড়বে। তো ওরা পুরো জিনিসটাকেই একটা মুখের আইন করে দিয়েছে। এটা একদম তুঘলকি একটা জায়গায়। এর একটাই ফল ঘলে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিটার 12টা বেজে যায় এবং ইন্ডাস্ট্রিটা একেবারে কি বলবো নাভিশ্বাস ওঠে। তাহলে যে এই যে
যখন প্রতি বছর ফিল্ম ফেস্টিভ্যাল হয়, অনেক পরিচালক আসেন, বাইরে থেকে যেমন আসেন, বম্বে থেকে আসেন, তারা অনেক প্রতিশ্রুতি দেন এখানে ছবি করার ব্যাপারে। আমরা দেখি শাসকের অনেক নেতৃত্বকে দেখি যে তারা তাদের সঙ্গে নানা রকম সহযোগিতার কথা বলছেন। আলটিমেটলি কি হয় তাহলে, মানে একটা কাজের উপযোগী পরিবেশ যদি না থাকে, তাহলে কি সত্যি এই উৎসবগুলোতে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয় সেগুলো কখনোই রূপায়িত হবার কোনো সম্ভাবনা থাকে? আমি জানি না কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে কেউ এরকম কোনো প্রতিশ্রুতি পাবলিকলি দেন কিনা যে আমি এখানে এসে প্রচুর ছবি বানাবো। মানে এই কারণে আমি এটাকে কোনোভাবেই সিরিয়াসলি নেবো না। সে পৃথিবীর যে লোকই যেখানে বলুক না কেন, তার কারণ হচ্ছে এই লজিকে পৃথিবীতে কোথাও ছবি হয় না। মঞ্চে দাঁড়িয়ে কাউকে খুব ভালো লাগলো তার ভিত্তিতে কেরকম প্রতিশ্রুতির ভিত্তিতে পৃথিবীতে কোনো বিজনেস ইনভেস্টমেন্ট হয় না। হ্যাঁ, তো এর যারা আসছেন তারা প্রত্যেকেই ব্যবসায়ী মানুষ, তারা পয়সা করি খুব ভালো বোঝেন। তো তারা যদি কোনো প্রতিশ্রুতি, আমি জানি না এরকম কোনো প্রতিশ্রুতি আপনাদের তরফে যাননি, যারা নিজেরা গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, এই সমস্যাটার সমাধানের একটা চেষ্টা তো তারা করেছিলেন, এবং মুখ্যমন্ত্রী নিজেও বুঝেছিলেন যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা জটিল এবং এটার সমাধান প্রয়োজন। আসুন, কেন কিছুই এগোলো না? তাহলে কি ধরে নেওয়া হলো যে যেমন চলছে তেমনই চলবে? কেন হয়নি এটার জন্য চারখানা থিওরি আমি আপনাকে দিতে পারি, যে থিওরি সত্যিও হতে পারে, অর্ধ সত্যিও হতে পারে, কিন্তু পয়েন্টটা সেটা না। পয়েন্টটা হচ্ছে জিনিসটা হয়নি। কিন্তু যারা গিয়েছিলেন তারা কি দায়বদ্ধ নন? তাদের তো দায়বদ্ধতা থাকা উচিত। আই উড অ্যাজিউম যে আমি যদি তাদের জায়গায় থাকতাম এবং তারা সিনিয়র, তাদের থাকা উচিত। গৌতম দা অ্যাটলিস্ট এইটুকু গৌতম দার সম্বন্ধে বলবো যে গৌতম দা বেশ কয়েকবার আমাদের সঙ্গে মিটিং করেছেন এবং অসহায়তা প্রকাশ করেছেন যে হচ্ছে না। তারা হয়তো গিয়েছিলেন ভালো উদ্দেশ্য নিয়ে, হয়তো কেন আমি মানে নিশ্চয়ই তারা উদ্দেশ্য ঠিক নিয়েই গিয়েছেন। তার সমাধান মানে আলোচনার মাধ্যমে হয়, তার থেকে বেটার তো কিছু নেই। মানে এটা কি একটা এমনই অচলায়তন যেখানে আপনাদের এইরকম একটা ধাক্কা না হলে পরে এটা কিছু হবে না, মানে মনে হচ্ছে তাই? কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া একটা একেবারে কি বলবো, একটা পার্লামেন্টের অ্যাক্ট বলে তৈরি করা একটা সংস্থা, একটা কোয়াজি লিগাল, কোয়াজি জুডিশিয়াল এবং রেগুলেটরি বডি। যে অর্থে ট্রাই, যে অর্থে ইন্স্যুরেন্সের এই রেগুলেটরি বডি থাকে। এটাতে কিরকম সমাধান হবে মনে হয়? তারা এটাতে হস্তক্ষেপ করলে অলরেডি তারা রুলিং দেওয়া আছে, তাদের অলরেডি বম্বে ইন্ডাস্ট্রি নিরিখে এই যে কথাটা যে শুধুমাত্র ফেডারেশনের মেম্বার নিয়েই কাজ করতে হবে, এটা তারা একেবারে পরিষ্কারভাবে নাকচ করে দিয়েছে এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টে তাতে শিরোমোহর দিয়েছে। সো অলরেডি এক্ষেত্রে প্রিসিডেন্স রয়েছে। সো প্রিসিডেন্স থাকলে একটা সময় কম লাগে। আর আমাদের এক্ষেত্রে বোম্বের থেকে এমনিতেই মানে কি বলবো, আজগুবি নিয়মের সংখ্যা অনেক বেশি, অনেক আগে থেকেই বেশি। তো আমরা সেই নিয়মের একটা ডিটেল তালিকা তাদের দিয়েছি, সঙ্গে একটা মানে অযৌক্তিক যে সমস্ত শর্ত চাপিয়ে দেওয়া হচ্ছে সেইগুলোর তালিকা, সেটা খুবই খুবই ডিটেল তালিকা এবং তার সঙ্গে প্রচুর প্রমাণও দিয়েছি। এরপরে আপনারা কি আশা করছেন বলুন তো? কম্পিটিশন কমিশন রুলিং দিলে ওরা মানতে বাধ্য, মানে সেটা ক্রিমিনাল অফেন্স হবে। ওরা যদি অ্যাগ্রি না করে তাহলে এত আমরা ওয়েট করবো তিনি, কিন্তু আমরা এই কারণে আশাবাদী, কারণ অলরেডি রুলিং দিয়ে দিয়েছে। প্রথমবার হলে সেটা নিয়ে একটা সংশয় থাকে, কিন্তু ওরা ক্লিয়ারলি বলেছে যে শুধুমাত্র ফেডারেশনের মেম্বার দিয়েই কাজ করতে হবে। এই কথাটা একেবারে অসাংবিধানিক, বেআইনি। সুপ্রিম কোর্ট তাতে সম্মতি দিয়েছে। ফলে আমরা খুব নিশ্চিত যে কম্পিটিশন কমিশন আমাদের কথা মনোযোগ দিয়ে শুনবেন, এক, এবং সেই রুলিং বাধ্যতামূলক। সেই রুলিং যদি ওরা তখন না মানে তাহলে ওরা ফৌজদারি এর আন্ডারে পড়ে যাবে, মানে সেটা অন্য দিকে চলে যাবে। নেগোশিয়েট করার একটা কিন্তু পরিস্থিতি ছিল দীর্ঘ সময়, কিন্তু সেটা হয়নি। হ্যাঁ, সেটা হয়নি। তারপরে এখন আর কোনো নেগোসিয়েশনের গল্প নেই। নেগোসিয়েশন করার আসলে মুশকিলটা কি জানেন তো? নেগোসিয়েশন করতে গেলেই তো সত্যিটা বেরিয়ে আসবে। নেগোসিয়েশন সেই করতে চায় যে জানে যে তার তরফে অনেক স্ট্রং পয়েন্ট আছে। এবং আমি আপনাকে এটাও বলছি যে টেকনিশিয়ানরাও ভয়ানকভাবে বিক্ষুব্ধ, এবং একটা বিশাল সংখ্যক টেকনিশিয়ান যে অন্য পেশায় শিফট করে গেছে, এই বাস্তবটা তারা তাদের থেকে বেটার কেউ জানে না। কাজে নেগোশিয়েট সেই করবে যার পক্ষে অনেক পয়েন্ট আছে।
যার কোনো ভিত্তি নেই নেগোশিয়েট করার, সে কি করে জাস্টিফাই করবে এই কথাটা বলার যে একটা ট্রেড ইউনিয়ন রুল মেকিং বডি, এটা কিভাবে সে জাস্টিফাই করবে? তাকে তো ফার্স্ট প্রশ্ন এটা করা হবে যে ভাই ট্রেড ইউনিয়নে আপনি রুল বানাচ্ছেন কিভাবে? আপনি তো রুল মেকিং বডি নন, আপনাকে এই অধিকারই কেউ দেয়নি, কোথাও লেখা নেই, এইটা নেগোশিয়েট করবে কি করে? তবে আপনার ভিত্তিটাই যদি ফলস হয়, জিরো, এবার এটা না, এই যে আপনি বললেন অনেকদিন ধরে চলছিল তো, কিন্তু তার সঙ্গে একটা মানুষের কমন সেন্স খুব কার্যকরী জিনিস। যখন কমন সেন্স দিয়ে আপনি ব্যাপারটাকে ডিল করেন, তখন লোকে বোঝে যে না, একটা প্রোটেকশনিজম দরকার। হ্যাঁ, আমাদের যারা দীর্ঘদিনের পুরনো কর্মী তাদেরকে আমরা প্রোটেক্ট করবো, এটা খুব ন্যায্য, এটা স্বাভাবিক, তো সেটা ঠিক আছে। কিন্তু সেটা করতে গিয়ে আমি এমনটি থেকে চলে গেলাম যে যুক্তির কোনো কোনো যুক্তি নেই, বুদ্ধি নেই, কিচ্ছু নেই, কিছু ওয়ার্ক করে না, এবং পুরো জিনিসটাই একটা এক পক্ষের কিছু লোকের হাতে গোনা কয়েকটা লোকের সুবিধা ছাড়া আর কিচ্ছু হচ্ছে না, এবং প্রচুর বেআইনি কার্যকলাপও প্রতিদিনই চোখে পড়ছে, সেই নিয়ে রিপোর্টও লেখা হচ্ছে, দেখতে পাচ্ছি, সেগুলো তো খুবই ভয়ানক। তো স্বাভাবিকভাবেই আপনার নেগোসিয়েশনের জায়গাটা নষ্ট হয়ে যায়, তখন উদ্দেশ্যটাই গন্ডগোলের।